আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে অনুপাত ও সমানুপাত। তোমরা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনুপাত এবং সমানুপাতের পর্ব একেবারেই বেসিক জিনিসগুলা নিয়ে আলোচনা করব। তারপরে ধীরে ধীরে আমরা পর্ব আকারে পুরো অধ্যায়টি আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমরা অনুপাত সমানুপাতের প্রথম পর্ব। আমরা প্রথমে দেখে আসি আসলে অনুপাত কাকে বলে। অনুপাত হচ্ছে দুইটি সমজাতীয় রাশি। প্রথমেই বলি রাশি দুইটা অবশ্যই একই জাতীয় হতে হবে। দুইটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে যদি প্রকাশ করা হয় তবে সেই ভগ্নাংশটাকে অনুপাত বলা হয়। আমরা একটু সংজ্ঞাটি দেখে আসি যে দুটি এক জাতীয় রাশি, প্রথম শর্ত হচ্ছে এক জাতীয় রাশি হতে হবে। আর বলছে একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ, এইটা যদি একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। যেমন আমরা যদি বলি যে 3 থেকে 6 এটা আসলে কত গুণ, তাহলে অবশ্যই আমরা বলবো এটা 2 গুণ। 3 দুগুণে 6, 2 গুণ। আর যদি বলি যে 6 থেকে 3 এইটা কত গুণ, তাহলে কিন্তু আমরা বলবো এটা হাফ গুণ। হাফ গুণ মানে 6 হচ্ছে মানে 6 থেকে 3 হচ্ছে অর্ধেক। এই যে একটা ভগ্নাংশের মাধ্যমে আমরা প্রকাশ করছি, এই ভগ্নাংশটিকে মূলত এই রাশি দুইটার অনুপাত বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখি এই অনুপাতকে আসলে কিভাবে প্রকাশ করা হয়। অনুপাতের চিহ্ন আমরা এখানে আগে থেকে জানি যে অনুপাতের চিহ্ন এটি, যে দুটি ডট, উপরে একটি নিচে একটি। আচ্ছা, তারপরে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হচ্ছে কি অনুপাত একটি ভগ্নাংশ। অবশ্যই অনুপাত একটি ভগ্নাংশ আমরা দেখিয়ে দিয়েছি, এটা একটা ভগ্নাংশ যার লব এবং হর আছে। আর অনুপাতের কোনো একক নাই। তৃতীয় কথা হচ্ছে অনুপাতের কোনো একক নেই। একক নেই এটার অর্থ হচ্ছে আমরা কোনো অনুপাতকে এভাবে কখনো লিখতে পারবো না 5:2 গ্রাম বা 5:2 কেজি। এই ধরনের অনুপাতের পরে কখনো কোনো একক ব্যবহৃত হয় না। তাহলে এখানে আমরা তিনটা তথ্য পেলাম। অনুপাতের চিহ্ন একটি, অনুপাত আসলে একটি ভগ্নাংশ, এটা এমসিকিউ এর জন্য এই জাতীয় প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। আর বলছে অনুপাতের কোনো একক নেই। আচ্ছা, এইবার আমরা দেখি, আমরা বিভিন্ন ধরনের অনুপাত নিয়ে আলোচনা করব, আসলে কত ধরনের অনুপাত আছে সেগুলা নিয়ে। আচ্ছা, প্রথমে দেখি সরল অনুপাত। সরল অনুপাত হচ্ছে যেই অনুপাতে দুইটি রাশি থাকে। দুইটি রাশি থাকে, আমরা একটু সংজ্ঞাটা দেখে আসি যে যেই অনুপাতে দুইটি রাশি থাকে তাকে সরল অনুপাত বলা হয়। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেই যে সরল অনুপাত, মনে করো 5:7। তাহলে এখানে কিন্তু দুইটি অনুপাত, দুইটা রাশি আছে, একটা 5 একটা 7। তার মানে যে অনুপাতে দুইটি রাশি থাকবে আমরা সেই অনুপাতটাকে সরল অনুপাত বলবো। এই সরল অনুপাতের প্রথম যে রাশিটা, অনুপাত চিহ্নের বাম পাশে যে রাশিটা আছে সেই রাশিটাকে আমরা বলবো পূর্ব রাশি। এই রাশিটার নাম হচ্ছে পূর্ব রাশি। আর অনুপাতের পরে যে রাশিটা থাকবে যেমন 7, এই রাশিটাকে আমরা বলবো উত্তর রাশি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে অনুপাতের শুরুতে যেটা আছে সেইটাকে বলবো আমরা পূর্ব রাশি। এই পূর্ব রাশি এবং উত্তর রাশি নিয়ে পরবর্তীতে আমাদের অনেক আলোচনা হবে। তাহলে এখানে দেখি লেখা আছে সরল অনুপাতের প্রথম রাশিকে এই যে পূর্ব রাশি বলে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 7:8, এখানে পূর্ব রাশি হচ্ছে 7। এই যে প্রথমটি হচ্ছে আমাদের পূর্ব রাশি। দ্বিতীয় বলছে সরল অনুপাতের দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। তাহলে উত্তর রাশি কোনটা? এই যে এখানে 4:9, এই 4:9 মধ্যে যে অনুপাত চিহ্নের পরে যেটা আছে সেই রাশিটাকে আমরা উত্তর রাশি বলবো। তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস খুবই মনে রাখতে হবে সুন্দরভাবে। অনুপাত চিহ্নের শুরুতে মানে প্রথম যে রাশিটা সেটাকে আমরা বলবো পূর্ব রাশি এবং পরের রাশিটাকে বলবো আমরা উত্তর রাশি। আচ্ছা, এরপরে দেখি আমরা লঘু অনুপাত। তাহলে আমরা কি শিখলাম? দুইটা সরল অনুপাতে দুইটা রাশি আছে, একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি।
তাহলে এই পূর্ব রাশি এবং উত্তর রাশির মধ্যে যেই সরল অনুপাতের পূর্ব রাশিটা উত্তর রাশি অপেক্ষা ছোট, যেমন আমরা একটা যদি এক্সাম্পল দেই যে 5:7, এইটা অবশ্যই একটা সরল অনুপাত। এই কেন সরল অনুপাত? কারণ এখানে দুইটা রাশি আছে। এই সরল অনুপাতের এই পূর্ব রাশিটা যদি উত্তর রাশি অপেক্ষা ছোট হয় তাহলে সেটাকে আমরা লঘু অনুপাত বলবো। লঘু মানে ছোট। তার মানে এখানে খেয়াল করে দেখি, যেই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে লঘু অনুপাত বলে। যেমন এখানে 5 হচ্ছে এই উত্তর রাশি অপেক্ষা ছোট, এই কারণে আমরা এই জাতীয় অনুপাতকে লঘু অনুপাত বলবো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি গুরু অনুপাত। গুরু অনুপাত জাস্ট লঘু অনুপাতের বিপরীত, মানে যে অনুপাতে আমরা একটু খেয়াল করে দেখি, যেমন 8:5, 8:5 যদি বলি, তাহলে এই 8 হচ্ছে কি পূর্ব রাশি আর 5 হচ্ছে উত্তর রাশি। তার মানে যেই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড়, তার মানে এইটা পূর্ব রাশি, এই পূর্ব রাশিটা উত্তর রাশির চেয়ে বড়, সেই অনুপাতকে আমরা গুরু অনুপাত বলবো। দেখি সংজ্ঞাটা, যেই সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা এই যে বড়, উত্তর রাশি অপেক্ষা বড়, তাকে আমরা গুরু অনুপাত বলবো। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি একক অনুপাত। একক মানে যেই সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি একই, মানে একই রকম, একই সংখ্যা, তাহলে সেই জাতীয় অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। যেমন সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান হলে তাকে আমরা একক অনুপাত বলবো। যেমন আমরা যদি বলি যে 5:5, এটা অবশ্যই একক অনুপাত। একক অনুপাত মানে এই দুইটা অনুপাতকে আবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেমন পূর্ব রাশি এবং উত্তর রাশি দুইটা অনুপাতকেই যদি আমরা একই জাতীয় সংখ্যা দিয়ে ভাগ করে দিই, তাহলে যেমন এটাকেও 5 দিয়ে ভাগ করা যায়, এটাকে 5 দিয়ে ভাগ করা যায়, ভাগ করলে কিন্তু আমাদের এক অনুপাত একই হয়। এইটা মূলত একক অনুপাত। এই কারণে পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটা রাশি যদি একই হয় তাহলে লঘিষ্ঠ আকারে 1:1 করে নেওয়া যায়। এই কারণে বলা হয় যে পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটা রাশি যদি একই সংখ্যা হয় তাহলে সেই অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। লেখা আছে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান হলে, দুইটা রাশি যদি সমান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে একক অনুপাত বলবো। আচ্ছা, এরপরে দেখি আমরা ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হচ্ছে কোন সরল অনুপাতের দুইটি রাশি থাকে, একটা হলো পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি। জাস্ট পূর্ব রাশিটাকে যদি আমরা উত্তর রাশি করে দেই আর উত্তর রাশিটাকে পূর্ব রাশি করে দেই, মানে কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাতটা পাওয়া যায়, আমরা একটু সংজ্ঞাটা দেখি। কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি, তার মানে পূর্ব রাশিটা যেই সংখ্যা থাকবে ওইটাকে আমরা উত্তর রাশিতে বসাবো, আর উত্তর রাশিতে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে আমরা পূর্ব রাশিতে বসাবো, এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রদত্ত অনুপাতটির ব্যস্ত অনুপাত বলা হয়। যেমন আমরা দুটো এক্সাম্পল দেই। যেমন আমরা যদি বলি 7:5, এইটা একটা সরল অনুপাত। এই সরল অনুপাতের পূর্ব রাশি কত? 7, উত্তর রাশি কত? 5। তাহলে আমরা এই পূর্ব রাশিটাকে উত্তর রাশি বানিয়ে দিব এবং উত্তর রাশিটাকে পূর্ব রাশি বানিয়ে দিব। তার মানে এই রাশিটার ব্যস্ত অনুপাত হবে 5:7। খেয়াল করে দেখি, তার মানে 5টাকে নিয়ে এসেছি আমরা পূর্ব রাশিতে আর 7টাকে নিয়ে গেছি উত্তর রাশিতে। জাস্ট দুইটা একটা অনুপাতের রাশিগুলোর অবস্থানের পরিবর্তন হবে। যেমন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেই, যদি বলি 8:11, এইটার ব্যস্ত অনুপাত কত হবে? তাহলে এইটার ব্যস্ত অনুপাত হবে 11:8। জাস্ট এক্সচেঞ্জ করে দিব, এখানটা এখানে, এখানটা এখানে। খুবই সহজ। তাহলে আমরা ব্যস্ত অনুপাত কি শিখলাম? যেই সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে আমরা ব্যস্ত অনুপাত বলবো। এবার দেখি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হচ্ছে একাধিক সরল অনুপাত, মানে একের অধিক সরল অনুপাত হতে হবে। এই সরল অনুপাতের
যদি পূর্ব রাশিগুলার গুণফলকে পূর্ব রাশি, আমরা সংজ্ঞাটা দেখে আসি। যেমন একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলার গুণফলকে পূর্ব রাশি। আমরা একটু খেয়াল করে দেখি, আগে এক্সাম্পলটা দেই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন 2:5, এইটা একটা অনুপাত, আর একটা অনুপাত 3:4, 3:4। এই যে আমরা দুইটা অনুপাত পেলাম, এই দুইটা অনুপাতের পূর্ব রাশি দুইটার গুণ করব আমরা। পূর্ব রাশি এখানে কত? 2, এইটার পূর্ব রাশি কত? 3। তাহলে এই 3 এবং 2 যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণে 6 হবে। আচ্ছা, আর উত্তর রাশি কত? এই অনুপাতের উত্তর রাশি হচ্ছে 5, এই অনুপাতের উত্তর রাশি হচ্ছে 4। তাহলে এই 5 এবং এই 4 যদি আমরা গুণ করি তাহলে 4×5 = 20। এই যে দুইটা সংখ্যা পেলাম, এই দুইটা সংখ্যার মাঝখানে যদি আমরা অনুপাত চিহ্ন দিয়ে দিই তাহলেই এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 6:20। মনে রাখতে হবে, যদি কোনো অনুপাতকে লঘিষ্ঠ করা যায় তাহলে অবশ্যই তোমাকে লঘিষ্ঠ করতে হবে। এইটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করা যায় তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 2 দিয়ে ভাগ করলে হবে 5 দুগুণে 10, এই 3:10। তাহলে এই অনুপাতের ক্ষেত্রে আমরা কি শিখলাম? যে একাধিক সরল অনুপাত হতে হবে, মিনিমাম একের অধিক 2টা 3টা 4টা হতে পারে। সেক্ষেত্রে আমরা জাস্ট পূর্ব রাশিগুলা যেগুলো হবে, ঠিক পূর্ব রাশি যতটা পূর্ব রাশি থাকবে সব পূর্ব রাশিগুলাকে আমরা গুণ করব এবং সব উত্তর রাশিগুলাকে গুণ করব। উত্তর রাশিগুলাকে গুণ করার পরে আমরা ওই দুইটা সংখ্যা নিয়ে যে অনুপাত পাবো সেই অনুপাতটাকে আমরা বলবো ওই প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত, এই মিশ্র অনুপাত। আগেই বলি, এবার আমরা আরেকটু এক্সাম্পল দেখি। যেমন এইখানে দেখো 3টা অনুপাত দেওয়া আছে, 3:4, 2:3, 4:5। আরেকটি এক্সাম্পল, এইখানে পূর্ব রাশি 3, এখানকার পূর্ব রাশি 2, এখানকার পূর্ব রাশি 3, এখানকার পূর্ব রাশি 4। তাহলে এই 3টা যদি সংখ্যা আমরা গুণ করি তাহলে কত হবে? এই যে 3 গুণ 2 গুণ 4। আর উত্তর রাশি কত? এখানে আমাদের উত্তর রাশি কত কত আছে এখানে খেয়াল করে দেখি। উত্তর রাশি আছে এখানে 4, উত্তর রাশি এখানে আছে 3, উত্তর রাশি এখানে আছে 5। তাহলে 4, 5 আর 3, এই যে 4, 5 আর 3, এইটা আমরা গুণ করব, এইটা গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, 4 6 24, আর 3 4 12, 5 12 60। তাহলে এই 60 পেলাম। তারপরে লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করা যায়, 12 দিয়ে ভাগ করা যায়, তাহলে 12 দুগুণে 24 আর 5 12 60। তাহলে আমরা কি শিখলাম? যে একাধিক সরল অনুপাতের জাস্ট পূর্ব রাশিগুলাকে গুণ করব, গুণ করলে আমরা পূর্ব রাশি পাবো। উত্তর রাশিগুলাকে গুণ করব, তাহলে আমরা উত্তর রাশি পাবো। এই দুইটা রাশিকে আমরা যখন অনুপাতে প্রকাশ করে দিব সেটা আমাদের মিশ্র অনুপাত হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে দেখি কি বলছে, দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত শব্দটা শুনেই বোঝা যায় মানে ডাবল, মানে দ্বিগুণ, মানে কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে যদি আমরা বর্গ করি তাহলে পূর্ব রাশি পাবো, আর উত্তর রাশিকে বর্গ করে যদি উত্তর রাশি পাই তাহলে ওই দুইটা সংখ্যাকে বা ওই দুইটা রাশিকে অনুপাত করলে আমরা যে অনুপাত পাবো সেটাকে আমরা দ্বিগুণ অনুপাত বলবো। মানে কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রদত্ত অনুপাতের দ্বিগুণ অনুপাত বলে। দেখো সংজ্ঞাটি লেখা আছে, কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি, উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিগুণ অনুপাত বলা হয়। যেমন আমরা যদি বলি 5:2, এইটা দ্বিগুণ অনুপাত কত হবে? তাহলে আমরা 5কে বর্গ করি, আমরা এটা দ্বিগুণ অনুপাত হবে 5 স্কয়ার অনুপাত 2 স্কয়ার। তার মানে কত হবে? 5 5 25 অনুপাত 2 এর উপর স্কয়ার, মানে এটার মান 2 দুগুণে 4। স্কয়ার শব্দের অর্থ হচ্ছে বর্গ, অর্থ হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ। যেমন যদি 3 এর স্কয়ার হয়, এইটা অর্থ হচ্ছে 3কে 2 বার গুণ, 3 গুণ 3 মানে 9 হবে। আচ্ছা, তাহলে এই 5/2 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে 25:4। আমরা আরেকটি এক্সাম্পল দেখে আসি। যেমন এখানে লেখা আছে 5:4 এর দ্বিগুণ অনুপাত। খেয়াল করো, এই যে 5 এর বর্গ 5 স্কয়ার, 5 এর বর্গ হচ্ছে 5 স্কয়ার, 4 এর বর্গ হচ্ছে 4 স্কয়ার।
তাহলে 5 কে বর্গ করলে কত হয়? 5 গুণ 5 25, 4 কে বর্গ করলে 4 4 16। তাহলে আমরা দ্বিগুণ অনুপাতটা অবশ্যই বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার দেখি দ্বিভাজিত অনুপাত। এটা হচ্ছে বর্গমূল। কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রদত্ত অনুপাতের দ্বিগুণানুপাত বলে, দ্বিভাজিত অনুপাত বলে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন ধরো 36 অনুপাত 9, এইটার দ্বিভাজিত অনুপাত আমাকে যদি বের করতে বলে, এইটা দ্বিভাজিত অনুপাত অর্থ হচ্ছে আমাকে 36-এর বর্গমূল করতে হবে। বর্গমূল মানে রুট ওভার, এই রুট অনুপাত 9-এর বর্গমূল রুট ওভার 9। 36-এর বর্গমূল মানে কোন দুইটা সংখ্যাকে গুণ করলে 36 হয়। যেমন 6 6 36, 6 6 36, তার মানে এটা হবে 6 অনুপাত বর্গমূল, বর্গমূল 9, 3 3-কে 9, তার মানে 6 অনুপাত 3। যেমন আমরা যদি বলি যে 8 9 না সরি 16 অনুপাত 25, এইটার দ্বিভাজিত অনুপাত কত হবে? তো 16-কে যদি আমরা বর্গমূল করি তাহলে রুট ওভার 16 অনুপাত এটা হবে রুট ওভার 25। তাহলে 16-কে রুট ওভার করলে কত হয়? 4 4 16, তার মানে এটা হবে 4 অনুপাত 25-কে বর্গমূল করলে 5 5 25। এই হচ্ছে দ্বিভাজিত অনুপাত। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন ক্ষেত্রে যদি সংখ্যা দেওয়া থাকে বাট বর্গমূল করা যাচ্ছে না, এমসিকিউতে উত্তরটা নাই ওইভাবে, তাহলে কি হবে? যেমন যদি বলে যে 3 অনুপাত 4, এইটার বর্গমূল আসলে কত হবে? তাহলে এখানে হবে রুট ওভার 3 অনুপাত রুট ওভার 4। তার মানে কি এই রুট ওভার 3-কে তোমাকে বর্গমূল করতে হবে। বর্গমূল যদি করা না যায়, করা যাবে, দশমিকে উত্তর আসবে, সেক্ষেত্রে রুট ওভার 3-ই উত্তর হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে এরকম এইটা হবে রুট ওভার 3, এটাকে যেহেতু বর্গমূল করা যায় না, অনুপাত অনুপাত এই 4-কে বর্গমূল করা যায়, এটাকে 2 দুগুণে 4। তাহলে এটার উত্তর হবে রুট ওভার 3 অনুপাত 2। মানে যেহেতু রুট ওভার 3-কে বর্গমূল করা যায় না, ও রুট অবস্থাতেই থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত একটা, আর দ্বিগুণ অনুপাত। দ্বিগুণ অনুপাত মানে বর্গ করে দিতে হবে, আর দ্বিভাজিত অনুপাত মানে তোমাকে বর্গমূল করে দিতে হবে। আচ্ছা, এরপরে এক্সাম্পল এখানে দেওয়া আছে 25 অনুপাত 16। এই যে 25-কে রুট, 16-কে রুট, 25 করলে 5 5 25, 16-কে রুট করলে 4 4 16। আচ্ছা, এবার আসি সমতুল অনুপাত। সমতুল অনুপাত হচ্ছে, তোমরা ভগ্নাংশ করার সময় সমতুল ভগ্নাংশ নামে একটি ভগ্নাংশ করেছিলে, জাস্ট ওটাই। সমতুল অনুপাত হচ্ছে কোন সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য বাদে যদি একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা হয়, ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে তাকে প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত বলা হয়। সংজ্ঞাটা আমরা একটু দেখে আসি। যে বলছে কি, কোন অনুপাতের পূর্ব রাশিকে শূন্য ব্যতীত, পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত মানে শূন্য দিয়ে গুণ করা যাবে না, ভাগ করা যাবে না, ব্যতীত কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত বলে। আমরা একটু এক্সাম্পল দেই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। যেমন আমরা যদি বলি 5 অনুপাত 4, এইটা একটা অনুপাত, এইটার সমতুল অনুপাত কত হতে পারে? তো আমরা দুইটা অনুপাতকে একই জাতীয় সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে, একই জাতীয় সংখ্যা। তো আমরা যদি পূর্ব রাশিকে 2 দিয়ে গুণ করি, মনে করো 5 গুণ 2 করলাম, আবার উত্তর রাশিকে সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 4 গুণ 2 করলাম। তার মানে এখানে দুইটা রাশিকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করেছি। সংখ্যাটা কত? 2 দ্বারা গুণ। এই সংখ্যাটা তুমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারো, 2 দ্বারা গুণ, 2 3 4 5 6 ইচ্ছা মতো, শুধুমাত্র শূন্য দিয়ে করা যাবে না। আচ্ছা, গুণ করার পরে আমরা কত পাচ্ছি একটু খেয়াল করে দেখি। গুণ করার পরে পাচ্ছি আমরা এখানে 5 দুগুণে 10 অনুপাত 4 দুগুণে 8। এই যে নতুন আমরা একটা অনুপাত পেলাম, এই অনুপাতটাকে এই প্রদত্ত অনুপাতের প্রথম অনুপাতের সমতুল অনুপাত বলা হয়। মানে কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যায়
তাকে প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত বলে। যেমন আমরা যদি একটু ভাগ করি, যেমন ধরো একটা অনুপাত আছে 6:8, কথার কথা, তাহলে এটাকে যদি আমরা দুইটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করি, ধরো 2 দ্বারা ভাগ করলাম, তাহলে 6/2 অনুপাত 8/2, 8/2, তাহলে কত হবে? এখানে 6 কে 2 দিয়ে ভাগ করলে হবে 3 অনুপাত 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4। তাহলে এইটার একটা সমতুল অনুপাত এইটা। তার মানে যে কোনো অনুপাতের সমতুল অনুপাত অসংখ্য হবে, যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করব, ভাগ করব, ভাগ করলে আমরা যে অনুপাতগুলো মূলত পাবো, যে অনুপাতটি পাবো, সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত বলবো। সমতুল অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, তুমি যদি এই দুইটা অনুপাত সমতুল মনে করো, তুমি যদি এটাকে একটু টেস্ট করতে চাও যে এইটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কত হবে? 5/4। আর এইটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এটা হবে কত? উপরে 10, নিচে 8। মনে রাখবা, অনুপাতের পূর্ব রাশি লবে হয়, উত্তর রাশি হরে হয়। এই যে আমরা দুইটা অনুপাত সমতুল, এখন এটা একটু গুণ করে দেখি তো, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, 5/8 40 হয়, আর এখানে 4×10 40 হয়। এই দেখো, এই গুণফল যদি সমান হয় তাহলে ওটা সমতুল হবে, গুণফল সমান না হলে সমতুল হবে না। যেমন এইখানে দেখো, এইটা কত? 6/8, আর তার সাথে হচ্ছে এইটা হবে কত? 3/4। আমরা কোনাকুনি গুণ করি, এই যে 4×6 24, 3×8 24। এই কোনাকুনি গুণ করার ফলে যদি গুণফল সমান হয় তাহলে ওই ভগ্নাংশটা সমতুল হয়। আর এখানে ভগ্নাংশ মানেই তো অনুপাত, অনুপাতও যা ভগ্নাংশ তাই। তাহলে আমরা কি শিখলাম? সমতুল অনুপাত কোনটা? কোন অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে অনুপাত পাওয়া যাবে তাকে প্রদত্ত অনুপাতের সমতুল অনুপাত বলা হবে। একটি সমতুল অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত থাকে অবশ্যই, কারণ আমি 2 দিয়ে গুণ করবো একটা সমতুল পাবো, 3 দিয়ে গুণ করবো আর একটা সমতুল পাবো, এই কারণে অসংখ্য সমতুল থাকে। এবার আসি আমরা, ধারাবাহিক অনুপাত আসলে কি? ধারাবাহিক অনুপাত হচ্ছে যদি কোনো অনুপাতের, দুইটি অনুপাতের প্রথমটির উত্তর রাশি আর দ্বিতীয়টির পূর্ব রাশি একই হয়, একই করে আমরা যে অনুপাতটা পাবো সেই অনুপাতটাকে প্রদত্ত অনুপাতের ধারাবাহিক অনুপাত বলা হয়। আমরা সংখ্যাটা দেখি, দুইটি সরল অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি, খুব খেয়াল, বলছে প্রথম অনুপাতের উত্তর রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, পূর্ব রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, কিন্তু দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি যদি পরস্পর সমান হয় তাহলে এটা কিভাবে সমান হবে আমরা একটু খেয়াল করে দেখি। যদি আমাদের এরকম হয় যে দুইটা অনুপাত আমরা নিলাম 2:4, আর একটা অনুপাত নিলাম 4:8, এই দুইটা অনুপাত, তাহলে একটু খেয়াল করে দেখি এইটার পূর্ব উত্তর রাশি আর এইটার পূর্ব রাশি দুইটা কি সেম না? এই দুইটা অনুপাতকে যদি আমরা একত্রিত করে দিই তাহলে এইটাকে লেখা যায় 2:4:8, 2:4:8। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটা অনুপাতের এইটার উত্তর রাশি আর এইটার পূর্ব রাশি যদি সেম না থাকে তাহলে আমরা ধারাবাহিক অনুপাত করব কিভাবে? সেই ক্ষেত্রে আমাকে গুণ করে সেম করে নিতে হবে। কিভাবে সেম করে নিতে হবে আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন ধরো 2:3 একটা অনুপাত আছে, আর একটা অনুপাত আছে 4:5। তাহলে এই দুইটা অনুপাতকে ধারাবাহিক অনুপাতে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে কি করব? আমাদের ধারাবাহিক অনুপাতের সংজ্ঞা অনুসারে কি বলছে যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম হতে হবে। যদি সেম হইতে হয় তাহলে আমরা করব কি, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে পুরাটা গুণ করে দিব, আর এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে পুরাটা গুণ করে দিব। গুণ করলে আমাদের 1 হয়ে যাবে। তাহলে এই 4 দিয়ে যদি এই অনুপাতটাকে আমরা গুণ করি তাহলে কত হবে? 4×2=8 অনুপাত। এই 4 দিয়ে যদি 3 কে গুণ করি, 3×4=12। আচ্ছা, এবার 3 দিয়ে এই অনুপাতটাকে গুণ করব, তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 3×4=12 অনুপাত। 3 দিয়ে গুণ করলে 3×5=15। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু অলরেডি এইটার উত্তর রাশি এবং এইটার পূর্ব রাশি সেম। তাহলে আমরা এই দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত লিখে দিতে পারবো 8:12:15। এই দুইটা অনুপাতের ধারাবাহিক অনুপাত হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ধারাবাহিক অনুপাত। শর্ত একটাই,
প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি অবশ্যই তোমাকে সেম হতে হবে। সেম না থাকলে এইটা গুণ করে তোমাকে সেম করে নিতে হবে। আচ্ছা, এইখানে এক্সাম্পলটা দেওয়া আছে, যেমন ক অনুপাত খ আর খ অনুপাত গ, দুইটি অনুপাত হলে তাদের দ্বারা গঠিত ধারাবাহিক অনুপাত হবে। এই যে দেখো, এইটার উত্তর রাশি আর এইটার পূর্ব রাশি এখানে সেম আছে, তাহলে আমরা লিখবো ক অনুপাত খ অনুপাত গ। এই যে ক অনুপাত খ অনুপাত গ, তাহলে অনুপাত দুটা মধ্যে পূর্ব রাশি, উত্তর রাশি আর পূর্ব রাশি সেম হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত মানে তিন বা তার অধিক রাশির অনুপাতকে, যেমন তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। যেমন এই যে এখানে তিনটা রাশি আছে, 5 অনুপাত 1টা রাশি, 2টা রাশি, 3টা রাশি। এইরকম যদি 3 বা 3-এর অধিক রাশি থাকে তাহলে সেই রাশিটাকে আমরা বহুরাশিক অনুপাত বলবো। আচ্ছা, এরপরে দেখি সমানুপাত। সমানুপাতটা আসলে কি আমরা একটু বোঝার চেষ্টা করি। সমানুপাত হচ্ছে প্রথমে তোমাকে 4টি রাশি থাকতে হবে। 4টি রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত যত হবে, তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি সেম একই হয়, তাহলে ওই রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। আমি আবারও বলছি, প্রথম এবং দ্বিতীয় এই দুইটা রাশির অনুপাত যত হবে, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি সেম হয়, তাহলে ওই রাশি 4টি একটি সমানুপাত তৈরি করে। এক্সাম্পল না দেওয়া পর্যন্ত বুঝতে পারবা না। আচ্ছা, আরেকটু জিনিস দেখিনি আমরা এখানে, সমানুপাতের চিহ্ন। এই দেখো, সমানুপাতের চিহ্ন এখানে ডাবল অনুপাতের মতো সমানুপাতের চিহ্ন এটা। আর সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে। এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি যে আসলে সমানুপাত কিভাবে হয়। প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, ধরো আমরা 4টা যদি রাশি নিই, একটা 2, একটা 4, একটা 8, একটা 16, আমরা 4টা রাশি নিলাম। প্রথম রাশি হলো 2, দ্বিতীয় রাশি হচ্ছে 4, তৃতীয় রাশি 8, চতুর্থ রাশি হলো 16। এখন খেয়াল করে দেখি যে বলছে যে কি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত, তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় রাশি কত? 2 আর 4, তাহলে 2 অনুপাত 4, এইটার অনুপাত কত হবে? 2 অনুপাত 4 মানে 2 দিয়ে ভাগ করা যায়, তার মানে হবে কত? 1 অনুপাত 2। আমরা প্রথম দুইটা রাশি থেকে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে 1 অনুপাত 2। এবার তৃতীয় এবং চতুর্থ রাশি থেকে কত পাই দেখি, তার মানে 8 অনুপাত 16। আমরা যদি এইটাকে 8 দিয়ে ভাগ করে দিই, তাহলে 8 এককে 8 অনুপাত 8 দুগুণে 16। খেয়াল করে দেখো তো যে এইখানের অনুপাতটা আর এইখানের অনুপাতটা সেম কিনা। অবশ্যই সেম। তার মানে কি প্রথম দুইটার অনুপাত যত হবে 4টা রাশির মধ্যে, তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত যদি সেম হয়, তাহলে ওই রাশি 4টা একটি সমানুপাত তৈরি করে। তাহলে এই 2, 4, 8, 16 এই 4টি রাশি দ্বারা আমাদের যে সমানুপাতটা গঠিত হবে সেটা হচ্ছে 2 অনুপাত 4 সমানুপাত কত? 8 অনুপাত 16। আমরা একটু এক্সাম্পল দেখি যে তারপরে কি বলা আছে, যে সমানুপাতে 4টি রাশি একই জাতীয় হওয়ার প্রয়োজন নেই। মানে ওই যে দুইটা করে রাশি আমরা দেখলাম, দুইটা করে রাশি, প্রথমের সাথে দ্বিতীয় সম্পর্ক, তৃতীয়র সাথে চতুর্থ সম্পর্ক। তাহলে সমানুপাতে 4টি রাশি একই রাশি হওয়ার প্রয়োজন নাই। কোনটা কোনটা একই রাশি হইতে হবে? প্রথম এবং দ্বিতীয়, আর তৃতীয় এবং চতুর্থ এই দুইটা সমজাতীয় হলেই হবে। তার মানে প্রথম ও দ্বিতীয় রাশি পরস্পর সমজাতীয় এবং তৃতীয় ও চতুর্থ রাশি পরস্পর সমজাতীয় হলেই একটা সমানুপাত তৈরি হবে। আচ্ছা, সমানুপাতের প্রথম ও চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলা হয়। মানে প্রথম এবং চতুর্থ রাশি এই দুইটা রাশিকে প্রান্তীয় রাশি বলা হয়। আমরা একটু আগের এক্সাম্পলটা একটু দেখি, যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখি। এই যে প্রথম রাশি কত? 2, এই প্রথম রাশি আর এইটা হলো চতুর্থ রাশি, এই দুইটা রাশিকে প্রান্তীয় রাশি বলা হয়, শেষ রাশি। তাহলে এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি তাহলে 16 দুগুণে কত হয়? 32। 2 × 16 মানে 32। আবার মাঝখানের দুইটা রাশিকে যদি গুণ করি 4 আর 8, এটাও কিন্তু 4 8 32। তার মানে সমানুপাতের ক্ষেত্রে
প্রথম রাশি এবং চতুর্থ রাশি গুণ করলে যা হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি গুণ করলে একই জিনিস হবে। তার মানে সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র লেখা যায়, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখানে ওই কথাটাই লেখা আছে, সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রটা দিয়ে অনেকগুলা অঙ্ক সমাধান করা যেতে পারে, আমরা ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসে করব। তাহলে এখানে আমরা কি শিখলাম? সমানুপাতের ক্ষেত্রে সকল রাশি সমজাতীয় হওয়ার প্রয়োজন নাই। প্রথম এবং দ্বিতীয় রাশি এবং প্রথম ও দ্বিতীয় রাশি একই এবং তৃতীয় এবং চতুর্থ রাশি একই হলে চলবে। আর একটা কি, সমানুপাতের ক্ষেত্রে প্রথম এবং শেষ রাশি যেটা, এই দুইটা রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি, আর দ্বিতীয় এবং তৃতীয় রাশি এই দুইটা রাশিকে বলা হয় মধ্য রাশি। আচ্ছা, আশা করি সমানুপাত বুঝতে পেরেছো। এবার হচ্ছে ত্রৈরাশিক। ত্রৈরাশিক মানে যদি কোনো সমানুপাতে তিনটা রাশির মান দেওয়া থাকে, ওই তিনটা রাশির মান থেকে যদি চতুর্থ রাশির যে মান বের করার যে পদ্ধতি, ওই পদ্ধতিটাকে ত্রৈরাশিক বলা হয়। যেমন ধরো যে আমাদের প্রথম রাশি দেওয়া আছে 2, দ্বিতীয় রাশি দেওয়া আছে 4, তৃতীয় রাশি দেওয়া আছে 8, তোমাকে বললো চতুর্থ রাশি কত, চতুর্থ রাশি হোয়াট। এই তিনটা মান, এই চতুর্থ রাশি মান বের করার যে পদ্ধতি, তাহলে আমরা সমানুপাতের সূত্র থেকে কি শিখলাম? আমরা সূত্র থেকে যেটা শিখে আসলাম সেটা হলো কি, যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমরা শর্টকাটে একটু লিখি। এখন এইটা তুমি ক্যালকুলেশন করো তো, প্রথম রাশির মান কত 2 ইন্টু চতুর্থ রাশির মান তোমার বের করতে হবে ইকুয়াল দ্বিতীয় রাশির মান কত 4 ইন্টু তৃতীয় রাশির মান কত 8। এই যে যেই পদ্ধতিতে তুমি মানটা বের করছো, তাহলে এখানে চতুর্থ রাশি কত হবে, এইটা যেহেতু গুণ আকারে আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে উপরে হবে 4 ইন্টু 8, নিচে এই 2 নিচে চলে আসবে। তাহলে কাটাকাটি করলে 2 দুগুণে 4। তাহলে আমরা যে চতুর্থ রাশির মানটা পেলাম, চতুর্থ রাশি কত 8 দুগুণে 16। এই হচ্ছে চতুর্থ রাশির মান। তাহলে চতুর্থ রাশির মান 8 দুগুণে 16 আমরা পেয়ে গেলাম। এই যে মান বের করার যে পদ্ধতি, এইটাকে ত্রৈরাশিক বলা হয়। সংজ্ঞাটা দেখি, কোন সমানুপাতে তিনটি রাশির মান জানা থাকলে চতুর্থ রাশির মান নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে। আচ্ছা, এখন এই যে রাশিটা তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে 2 প্রথম আর চতুর্থ গুণ করলে 32 হয়, এই যে 4 8 32 হয়, তার মানে এটা একটা সমানুপাত হবে। তাহলে আশা করি তোমরা ত্রৈরাশিক বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার আসি আমরা ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত হচ্ছে যদি কোনো অনুপাতের, দুটি অনুপাতের প্রথম দ্বিতীয় রাশির দ্বিতীয় অনুপাতটা আর কি, প্রথম ও দ্বিতীয়টির অনুপাত যদি প্রথম এবং দ্বিতীয়টি আর দ্বিতীয়টি এবং তৃতীয়টির অনুপাত যদি সমান হয়। খেয়াল করে দেখি, তিনটি প্রদত্ত রাশি, এখানে শর্ত হচ্ছে তিনটি, সমানুপাতের ক্ষেত্রে কিন্তু 4টি রাশি ছিল। আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তিনটি রাশির মধ্যে যদি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত যত হবে, দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সেম হয়, তাহলে ওই রাশি তিনটি দিয়ে ক্রমিক সমানুপাত তৈরি হয়। তাহলে খেয়াল করে দেখি এখানে কি লেখা আছে, প্রথম ও দ্বিতীয়টির অনুপাত। আবার বলছে যে দ্বিতীয় ও তৃতীয়টির অনুপাত যদি পরস্পর সমান হয়, প্রথম আর দ্বিতীয়। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, এক্সাম্পল না দেওয়া পর্যন্ত তোমার ক্লিয়ার হবে না। যেমন তিনটা রাশি যদি আমরা একটা লিখি 2, একটা যদি লিখি 4, একটা যদি লিখি 8, এখানে তিনটা রাশি লিখছি আমরা, একটা 2, একটা 4, একটা 8। তাহলে এই প্রথম দুইটা রাশির অনুপাত কত হবে, 2:4। এইটার অনুপাত কত হবে, আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1:2 হবে। 2 দিয়ে ভাগ করলে 2 1 2, 2 2 4। প্রথম এবং দ্বিতীয় গেল, এই যে প্রথম ও দ্বিতীয়। তারপরে বলছে কি দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় তৃতীয় মানে কত, 4:8। এটাকেও তো 4 দিয়ে ভাগ করা যায়। 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 1 4 অনুপাত 4 2 8। তাহলে আমরা খেয়াল করে দেখো তো, এইখানকার অনুপাতটা আর এখানকার অনুপাতটা কি সেম হয়েছে না? যেহেতু সেম, তার মানে ক্রমিক সমানুপাতে তিনটি রাশি থাকে, যার প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত যত হবে,
দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি সেম হয় তাহলে একটি ক্রমিক সমানুপাত তৈরি হয়। এই তিনটি রাশির মধ্যে প্রথম এবং তৃতীয় রাশি, এই দুইটা রাশিকে বলা হয় প্রান্তীয় রাশি, আর মাঝখানের যে রাশিটা, এই রাশিটাকে বলা হয় মধ্য রাশি। এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, মধ্য রাশিকে যদি তুমি বর্গ করো 4 × 4 = 16, আর প্রান্তীয় রাশি দুটার গুণফলের সমান হয়। তার মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এইটা একটা সূত্রর মতো সূত্র আর কি। এই সূত্র দিয়ে সব অঙ্ক করা যাবে ক্রমিক সমানুপাতের। তাহলে আমরা একটু দেখে আসি যে ক্রমিক সমানুপাতের 3টি রাশি এক জাতীয় হয়। অনেক স্টুডেন্ট এটা গুলাই ফেলে, সমানুপাতের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এক জাতীয় হয়, কিন্তু ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে 3টি রাশি সমজাতীয় হতে হবে। আর ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে যে কিছুক্ষণ আগে আমি দেখালাম যে মধ্য রাশিকে স্কয়ার করলে প্রান্তীয় রাশি মানে প্রথম রাশি ও তৃতীয় রাশির গুণফলের সমান হবে। আমরা যে এক্সাম্পলটা দিলাম যে 2, 4 এবং 8, এই এক্সাম্পলটাকে তুমি যদি কি বলি যে এই রাশিটাকে যদি তুমি বর্গ করো তাহলে উত্তর পাবা 16, এটার উত্তর পাবা কত তুমি 16। আর প্রান্তীয় রাশি মানে এইটা আর এইটা 4 আর 2, এই 8 আর 2 এটা গুণ করলেও তুমি 16 পাবে। এই যে 16 আর 16। তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে মধ্য রাশি স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অনুপাত নিয়ে, অনুপাত এবং সমানুপাত নিয়ে আজকের আলোচনা। একদম ধারাবাহিক এবং বেসিক জিনিসগুলো আমরা আজকে ক্লাসে তোমাদের শেখানোর চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে অনুপাত এবং সমানুপাত নিয়ে বিস্তারিত এমসিকিউ এবং বড় অঙ্ক কিভাবে করতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।